এই মুহূর্তে সব থেকে বড় খবর, বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসির নির্দেশ দেওয়া হলো। গতকাল আপনারা জানেন দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে ছিল সাজা ঘোষণা। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই ফাঁসির নির্দেশ দেওয়া হলো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা একেবারে, গতকালই জানিয়েছিলাম যে সাজা ঘোষণা করা হবে আগামীকাল, অর্থাৎ আজ। গতকাল আমরা জানিয়েছিলাম যে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আর আজ ইতিমধ্যেই বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসির নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। আর এই ঘটনা 4 মাসের মধ্যেই ফাঁসির সাজা ঘোষণা করা হলো। প্রথমে তদন্ত হয় এবং তারপরে ইতিমধ্যে এই ঘটনা ট্রায়াল চলতে থাকে, তদন্ত এগোতে থাকে এবং আদালতে শুনানি হতে থাকে এবং তারপর গতকাল দোষী সাব্যস্ত করা হয়েছিল। আর আজকে বলা হয়েছিল যে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আবেদন করা হবে। আমরা দেখেছিলাম গতকাল বক্তব্য, পুলিশের বক্তব্য সামনে এসেছিল, আইনজীবীর বক্তব্য সামনে এসেছিল। আর আজ বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসির নির্দেশ। আরো জানবো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ফাঁসির নির্দেশ দিয়ে আদালতে ঠিক কি বলা হয়? দেখো, একদমই পক্সো মামলা যেহেতু, তাই একদম রুদ্ধদ্বার শুনানি হয়, কিন্তু আইনজীবীরা বেরিয়ে এসে যেটা বলেছেন সেটা হচ্ছে এই মামলাটিকে আদালত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ঘোষণা করছে বা আখ্যা দিয়েছে। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেই কারণে আদালত কিন্তু দোষী হচ্ছে রাজীব ঘোষকে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করলো আজকে নিম্ন আদালত, অর্থাৎ নগরদার আদালতের বিশেষ পক্সো কোর্ট। আদালত এই পক্সো আইনের 6 নম্বর ধারা অনুযায়ী সেখানে সাজা হচ্ছে যে 20 বছর কারাবাস অথবা মৃত্যুদণ্ড। তাই আদালত কিন্তু পক্সো আইনের 6 নম্বর ধারায় যেটা সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড, সেটা কিন্তু আখ্যা দিল বা সাজা ঘোষণা করলো। এবং আদালত এই ঘটনাটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা। সেক্ষেত্রে এটাই যে এক্ষেত্রে ভিকটিমকে রেপ করা হয় এবং হত্যা চেষ্টা করা হয়, কিন্তু ভিকটিম কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে। হয়তো প্রথম কেস হতে পারে যেখানে কিন্তু ভিকটিম বেঁচে আছে, যে চিকিৎসাধীন রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিম্ন আদালত মনে করেছে যে দোষী সাব্যস্ত করে দোষী করার পর তাকে সাজা ঘোষণা করা হয়েছে। আজকে সেখানে আদালত মনে করছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সেই কারণেই কিন্তু আদালত তাকে ফাঁসি সাজা ঘোষণা করেছে। আইনজীবীরা কিছুক্ষণ পর বেরিয়ে আসবে, তারা বলতে পারবেন যে এই যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস মনে করার আসল ব্যাখ্যাটা কি। অর্ণবাংশু আমাদের সঙ্গে থাকা। অর্ণবাংশু, যেটা জানিয়ে দিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলার আসল ব্যাখ্যা কি আমরা জানবো সে প্রসঙ্গেও। আইনজীবীরা বেরিয়ে আসছেন এবং তারপর তাদের বক্তব্য মূলত ঠিকই উঠে আসে, শোনাচ্ছি। আমাদের যে কটা সেকশনে আমাদের কালকে প্রুফ হয়েছিল, তার মধ্যে আমাদের সেকশন 173-তে 137-এ আমাদের সাবসেকশন 2-তে 6 বছর হলো, এবং যদি অনাদায় এর সঙ্গে 10,000 টাকা ফাইন, যদি ফাইন না দিতে পারে তাহলে 1 বছর হবে। 118 যেটা ছিল গ্রিভিয়াস অ্যাক্ট, তার জন্য 2 বছর এবং 5,000 টাকা ফাইন এবং 6 মাস। 140 সাবসেকশন 1-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিল এবং 30,000 টাকা ফাইন এবং না অনাদায় 1 বছরের জেল। 140 সাবসেকশন 4, এটাতে 9 বছরের সাজা এবং 20,000 টাকা ফাইন, না দিলে 1 বছর আরও থাকবে। 65 সাবসেকশন 2 আর সেকশন 6, এই দুটোর মধ্যে যেহেতু পক্সো অ্যাক্টে সেকশন 42-তে প্রভিশন আছে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়ার, ওই জন্য 65 সাবসেকশন 2-তে না দিয়ে সেকশন 6 পক্সো অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাংড। সকালে আমাদের স্টেটের তরফে আমি হিয়ারিং করেছিলাম, আপনারা জানেন, এবং ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধা মা আছে এবং ওর বয়স কম ইত্যাদি, ওই পয়েন্টগুলো কাটল করার জন্য আমরা অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি। যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দ্য কেস, যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো, ক্যালকাটা পুলিশের এই মামলাটা, এবং বেঙ্গল জুডিশিয়ারি একটা ইতিহাসের পার্ট হলো। এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনও পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি, কারণ এখানে মেয়েটি বেঁচে গেছিলো বা এখন অবধি বেঁচে আছে। এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটির মার্ডার হয়নি, তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি?
কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল। প্রেয়ারগুলো হলো যে যেহেতু 65 সাবসেকশন 2-তে এবং সেকশন 6-এ মার্ডারের প্রভিশন, এই ডেথসের প্রভিশন আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে। সো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কী অবস্থায় ফিরবে, সকালবেলার হিয়ারিংয়ের সময় এই কথাটা আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল অ্যাগনি ক্যারি করতে হবে। প্রসিকিউশনের তরফে, আমাদের তরফে একটা গ্রেট হার্ডেল ছিল যে এই ধরনের কেসের কোনো ইকুইভ্যালেন্ট কেস স্টাডিজ আমরা খুঁজে পাইনি। আদালত কি এটাকে বিরলতম, আদালত এটাকে বিরল থেকে বিরলতম মনে করি এটা ডেথ সেন্টেন্স দিয়ে, কারণ ডেথ সেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয় এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল, যেটা আমরা করেছি এবং লার্নেড কোর্ট আমার সাবমিশন বা আমাদের স্টেটের সাবমিশনটা মেনে নিয়েছেন এবং আলটিমেটলি লার্নেড কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে লার্নেড কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে এবং এই জায়গা থেকে ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন এবং 10 লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপরে। যে সেকশনে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা আরেকবার সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, সেকশন 65 সাবসেকশন 2-তেও ডেথ সেন্টেন্স ছিল, কিন্তু যেহেতু 42 অফ দ্য পক্সো অ্যাক্টে বলা আছে যে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে যেটা ম্যাক্সিমাম, এই জন্য সেকশন 6 পক্সো অ্যাক্টের সাজা দেওয়া হলো। আর 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে স্কিমে বলা হয়েছে, তারা এবারে সেই ব্যবস্থাটা করবে। অ্যাকিউজ পার্সন অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার অনারেবল কোর্ট জাজমেন্ট এবং সেইটা সামনে রেখে তাকেও লার্নেড লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স হাইকোর্টের কনফার্মেশনের পরই এক্সিকিউশন হয়। এই ঘটনায় মূলত কিভাবে তদন্ত আপনারা করলেন এবং আজকে এই যে রায়দান হয়েছে আদালতের তরফ থেকে, সেই রায়দান হওয়ার পেছনে কি আপনাদের তদন্তের যে বিভিন্ন যে বিষয়গুলো আপনারা আদালতের কাছে জমা দিতে পেরেছেন সেই বিষয় নিয়ে একটু বলেন। কোনটা গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য একটা বিরলতম ঘটনা হলো? প্রসেনজিৎ একটু পিছন থেকে চলে যাও। দেখুন, 7 মাস বয়সের একজন ফুটপাতবাসী বাচ্চা যে এখনও কিছুই বোঝে না, তার উপরে যে নৃশংসতম ঘটনা ঘটেছে, এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা কলকাতা পুলিশ, ডিডি, বটতলা থানা, নর্থ ডিভিশন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং যেভাবে কেসটাকে আমরা ডিটেক্ট করি সেটা অলরেডি আমরা বলেছিলাম। সমস্ত সিসিটিভি ফুটেজ, ওই পিও এবং তার আশপাশ থেকে আমরা প্রায় কয়েক হাজার ঘন্টা সিসিটিভি ফুটেজ 2-3 দিন ধরে আমরা অ্যানালিসিস করার পরে আমরা অ্যাকিউজডকে আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিস করি যে বিভিন্ন অ্যাকিউজডের যে ওয়াকিং প্যাটার্ন সেটার সঙ্গে বিভিন্ন সিসিটিভি ফুটেজের যে ওয়াকিং প্যাটার্ন সেটা আমরা ম্যাচ করাতে পেরেছিলাম। আমরা ভিকটিমের ওয়ারিং অ্যাপারেলসে যে জিনিস স্যাম্পেলগুলো পেয়েছিলাম সেগুলোর সঙ্গে অ্যাকিউজডের ডিএনএ প্রোফাইল ম্যাচ করে গেছে। বাচ্চাটার যে ডিএনএ প্রোফাইল সেটা অ্যাকিউজডের জামায় যে রক্ত লেগেছিল তার সঙ্গে ম্যাচ করে গেছে। আমরা এখানে গুগল আর্থ ম্যাপিং করেছিলাম, যেটা কোর্টের বুঝতে সুবিধা হয় কিভাবে ক্রাইমটা হয়, সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে এবং রাইট ব্লকারের মাধ্যমে কোর্টকে দেখানো হয়েছে এবং কোর্ট এটা কনভিন্সড হয়েছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং ইয়েস, এখানে ড্রোন ফটোগ্রাফিও আমরা ইউজ করেছিলাম এবং অনারেবল কোর্টকে আমরা কনভিন্স করাতে পেরেছি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং আজকে সেই হিসাবে লার্নেড জাজ ডেথ কনভিকশন দিয়েছেন। একটা জিনিস শুধু বলার যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যে আমাদের একটা ফুটপাতবাসী 7 বছরের বাচ্চা যে এখনও 7 মাসের বাচ্চা যে এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই যে নৃশংসতম ঘটনা তার সঙ্গে হয়েছে, সে জানি না সে আর কোনো দিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না। তার এই যে অপূরণীয় ক্ষতি, এটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা আমরা মাত্র 78 দিনের মাথায় এনে দিতে পেরেছি। থ্যাংক ইউ।
বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই ফাঁসির নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। পরপর আমরা দেখেছিলাম তদন্ত চলছে পুলিশের তরফ থেকে, এবং আপনারাও শুনলেন কলকাতা পুলিশের বক্তব্য। যেদিন এই ঘটনা ঘটে তারপর থেকে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং তারপর অভিযুক্তের গতিবিধি সম্পর্কে নির্ধারিতভাবে খোঁজ খবর নেওয়া হয়, তারপরে অ্যারেস্ট এবং পুরো বিষয় সামনে আসার ইতিমধ্যেই আইনজীবীদের তরফ থেকে, রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে ইতিমধ্যেই যা বলা হয়েছিল, অর্থাৎ মূলত শিশুর ওপরে এই যৌন হেনস্থার ঘটনায় শিশু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে, যে মেন্টাল ট্রমাটিক অবস্থায় রয়েছে তার দায় কার, এই পুরো প্রসঙ্গে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছিল এবং তারপর গতকাল আমরা জানি দোষী সাব্যস্ত করা হয়েছিল, আর আজ ইতিমধ্যেই সাজা ঘোষণা হলো, ফাঁসির নির্দেশ। বটতলায় 7 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফাঁসির নির্দেশ দেওয়া হলো। পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি অনেকগুলোই এই ধরনের ঘটনা, কখনো রেপের অভিযোগ, কখনো যেমনটা আপনাদের ক্ষেত্রে পক্সো অভিযোগ হয়েছে, মানে পক্সো মামলা হয়েছে। কিছু বলবেন এই যে সাজা হলো এই সম্প্রতিকালের ঘটনার পরিপ্রেক্ষিতে, এই যে সাজা হওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ব্যাখ্যার কিছু নেই, যে কোনো হিনিয়াস ক্রাইম ইজ ক্রাইম, এবং আমরা অল আউট এফোর্ট দিই সেটাতে কনভিকশানে নিয়ে আসার জন্যে, এবং এটাতেও আমরা সেটা দিতে পেরেছি। শুধু একটা কথাই বলতে পারি, আমরা পারি, উই ক্যান। পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুক্ষণ আগে সরকারি আইনজীবীর বক্তব্য তুলে ধরেছিলাম। আদালতের কাছে তাদের অনুরোধ ছিল বা আবেদন ছিল, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম হিসেবে গণ্য করে সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হোক, আর ইতিমধ্যেই সেই নির্দেশ অর্থাৎ ফাঁসির নির্দেশ দেওয়া হলো। বটতলায় 7 মাসের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ফাঁসি। আরো জানবো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, পর্যবেক্ষণ এবং তারপর নির্দেশ, পর জানতে চাইবো তোমার কাছ থেকে এই ঘটনায়। দেখো, অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে প্রথমত বলবো যে বটতলা ঘটনায় আজকে নিম্ন আদালত যে সাজা ঘোষণা করেছে সেটা কিন্তু বেঙ্গল পুলিশের ইতিহাসে প্রথমবার। কারণ যে ক্ষেত্রে বলা হয়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি ধর্ষণের পর একটা সেকেন্ড ক্রাইম কমিট করা, সেটা হচ্ছে মার্ডার, অর্থাৎ মৃত্যু, খুন করা হয়। কিন্তু এক্ষেত্রে যে ভিকটিম, সেই ভিকটিমের কিন্তু মৃত্যু হয়নি, এমন দৃষ্টান্ত কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। সেই কারণে কিন্তু জাজমেন্ট সাইটের ক্ষেত্রেও অনেককে সমস্যা পড়তে হয়। এই প্রশ্নটা বারবার উঠেছিল হিয়ারিং এর টাইমে, যে যখন সেই ভিকটিম বেঁচে আছে তাহলে রেয়ারেস্ট অফ রেয়ার কেস কেন বলা হচ্ছে, কেন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু যেহেতু বলা হয়েছে যে 20 বছর অথবা মৃত্যুদণ্ড, সেই কারণে এখানে ক্যাপিটাল পানিশমেন্টের একটা লিগাল পয়েন্ট থেকেই যাচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে আদালত মনে করেছে কিন্তু এই সেকশনটার উপর দাঁড়িয়ে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেতে পারে, এই মর্মেই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। আর সব থেকে বড় কথা, আদালতকে পুলিশের পক্ষ থেকে বোঝাতে সুবিধা, তারা অনেক রকম পদ্ধতি, টেকনিক্যাল পদ্ধতি তারা অবলম্বন করেছে, ড্রোন শট এবং গুগল ম্যাপ সাইট এবং অ্যাকিউজড অর্থাৎ এখন যে দোষী কনভিক্ট, সে কিভাবে হাঁটে, সিসিটিভি ফুটেজে কিভাবে হাঁটা চলা করছে, সেই সমস্তটা মেলানো হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়েছে, দ্রুত চার্জশিট দেওয়া হয়, সেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে কলকাতা পুলিশ। ডিসি তিনি নিজেই বললে কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আদালত সমস্ত দিক বিবেচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে সেকশনগুলো একবার অবশ্যই বলে রাখবো, যে পিএনএস 65(2) অর্থাৎ 12 বছরের নিচে কাউকে ধর্ষণ করা, পিএনএস 140 সাবসেকশন 4 যৌন নির্যাতন বা মেরে ফেলা, ব্যক্তি অপহরণ করা, পিএনএস 137 সাবসেকশন 2 বিএনএস 118, এই ধারাগুলো দেওয়া হয়েছে। কিন্তু আদালত কিন্তু মনে করেছে পক্সো আইনে 6 নম্বর ধারাতে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।